স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি অন্যায় মানুম না। আমার বাপের ভিটার থেকে আমারই বাইর করবা? আমিও দেখি কেমনে। বাপের পরে ভিটা আমার। কালাম তাকে গুনে গুনে 7 লাখের মতো টাকা দিয়েছে, তাও তার ক্রোধ থামার নয়। এদিকে আতিয়া খাতুন মৌন, তিনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের দিকে। রাশাদের কপালে বিরক্তির ভাঁজ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে কাউসারের দিকে। কাউসার ঘরের মানুষদের এমন নির্লিপ্ততা বরদাস্ত করল না। অস্থিরতা বাড়ল, ক্রুদ্ধস্বরে বলল, আম্মা, এই ভিটা আমার হক। আমিও দেখি এই ভিটা থেকে কেমনে বাইর করো তুমি। এই ভিটা তোর না কাউসার। কি করতে চাও তুমি? তোর বাপ এই ভিটা আমার আর রাশাদের নামে লিখা দিছে, তাই তোর এখানে থাহা না থাহার সিদ্ধান্ত আমরা নিব। এমন কিছুর জন্য কাউসার বা বাকিরা প্রস্তুত ছিল না। এমন কি এই ভিটে লিখে দেবার ব্যাপারটিও ছিল সকলের অজানা। রাশাদ বিমূঢ় চোখে তাকিয়ে রইল দাদির দিকে। দাদিকে কঠিন পাথরের মতো লাগছে। দুর্বল কোমল হৃদয়ী মানুষটিকে আজ অপরিচিত লাগছে। কাউসারের রাগ বাড়লো, দাঁতে দাঁত পিষে বলল, এটা অন্যায় করতেছো আম্মা। আমি না তোমার পোলা? আমার লোকে এমনটা করতে পারলা? আমার বাপে তো সবসময় আমারে দোষাইছে, তুমিও। আতিয়া খাতুন কিছু সময় মৌন রইলেন, তারপর কঠিন স্বরে বললেন, পোলা বলেই তোরে ওই জমির টেহা দিছি। পোলা না হইলে দিতাম না। তোর হয়ে কালামের টেহা ফেরত দিছি। আচ্ছা, তোর লজ্জা করতেছে না? পোলা হইয়া কি দিছস আমারে, তোর বাপরে? শুধু অপমানই ভাগ্যে পাইছি। তোর মতো পোলা না থাকিলে পরে আজকে মানুষটা বাচ্চা থাকতো। বের হ তুই আমার ঘর থেকে। আতিয়া খাতুনের কণ্ঠে ক্রোধ, তিনি হাঁপাচ্ছেন। রাশাদ তাকে পাশ থেকে ধরল, শান্ত হতে বলল। এদিকে কাউসার দমল না, চেঁচিয়ে বলল, আমি মানি না, এই ঘর আমার। তুমি কেডা আমার ঘর থেকে বাইর করার? বাপে তোমার নামে ঘর লিখা দিছে, আকাশে উড়াইতেছো। আর ওই রাশাইদা, তোমার কি মনে হয় সে তোমার দেখা রাখবো? শালা একটা লোভী, সব নাটক ছিল ওই বুইড়া সম্পত্তি হাতাইবার লাইকা। ওই একটা মাইয়ার ঘরে আর কি ভালো হইব? কাউসারের ঔদ্ধত্য বাড়ল। আতিয়া খাতুনের সহ্যের সীমা উল্লঙ্ঘন হলো। এগিয়ে যে ঠাস করে চড় লাগালেন। আকস্মিক চড়ে বিমূঢ় হলো কাউসার। রাগে গা জ্বলে উঠল যেন। তেড়ে আসতে নিলেই রাশেদের মুখোমুখি হলো। শান্ত চোখ জোড়া যেন ধিক ধিক করে চলছে, মুখশ্রী কঠিন হয়ে আছে। শীতল স্বরে বলল, রাশাদের শীতল ধারালো কণ্ঠে ভয় হলো কাউসারের। থতমত খেল সে, শব্দ উড়ে গেল মুখের, ফলে বাধ্য হলো বের হতে। মুখখানা বেজার হয়ে নত মস্তকে টাকা নিয়ে প্রস্থান করলো। সব রাস্তা খালি। রাশাদ আর শামসু মিয়াকে গালি দিল সে, কিন্তু বাস্তবতা মাথা চড়া দিতেই অনুধাবন হলো যাওয়ার জায়গা নেই তার। পেটে ক্ষুধা, টাকাগুলো নিয়েও আশঙ্কা হলো কেউ যদি তার পেটে ছুরি ঢুকিয়ে টাকা হাতিয়ে নেয়। ভয় গাঢ় হতেই পা আটকে গেল কাউসারের। নেতানো ভাস্করের নিয়ে যাওয়া আভায় পরিচিত মুখশ্রী। কাউসার বিমূঢ় স্বরে বলল, তুমি? পরিচিত মুখখানি নিঃশব্দে হাসল। অরুণের নিভু নিভু আলোয় সেই হাসি দৃষ্টি এড়ল না কাউসারের। গায়ে কাঁটা দিল খানিকটা। মানুষটি এগিয়ে গেল, বিদ্রুপাত্মক স্বরে শুধালো, যেখানে যাই তোমার কি হুনি? সতর্ক সহিত উত্তর দিল কাউসার। টাকার পুটলিটা আড়াল করার চেষ্টা করলো খানিকটা, কিন্তু আনাড়ি কাজের বিপরীতের মানুষটি কেবল হাসলো, বরং ভৎসনা করে বলল, তোমার প্রস্তাব আমি শুনতে যাবো কেন? আমার খাইয়ে কাম নাই নাকি? তোমার মতলব আমি সব বুঝি। কাউসার বেশ দোটানায় পড়ল। সংশয়ের তীব্র হাতছানি তাকে গিলে খাচ্ছে। কাউকে বিশ্বাস করতে পারছে না, সামনে থাকা মানুষটিকেও না। কিন্তু লোভের তিলকা আগুন তাকে ধীরে ধীরে ঘুণের মতো খাচ্ছে। লোভাতুর কণ্ঠে বলল, কত টাকা পামো? হ্যাঁ? কাউসার বিরক্ত হলো। সে থুতু ফেলে বলল, টেয়া পাবো নি এইটা কও। পরিচিত মুখখানা বিদায় হাসি দিল, তারপর কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো। একটা সময় সন্ধ্যার আবছা অন্ধকারে মিলিয়ে গেল তার অবয়ব। কাউসার ঠায় দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক কোষগুলো চিন্তিত। টাকাটা প্রাণের থেকেও অমূল্য ভেবে আঁকড়ে ধরলো। বলা তো যায় না, কেউ যদি কেড়ে নেয়। ফাইজানের মুখখানা বিরক্তিতে ছেয়ে আছে।
তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকিয়ে আছে। তার সম্মুখে কাঁচু মাচু মুখ করে দেলোয়ার সাহেব বসা। তার মুখখানা মলিন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটিকে আজ নিতান্ত অসহায় লাগছে। কুঞ্চিত চামড়ায় এতকাল যে সুপ্ত দম্ভ ছিল তা আর নেই। সে আজ গ্রামের চেয়ারম্যান নয়, সে কেবলই একজন অসহায় পিতা যার সন্তান কালকুঠুরিতে। তার সম্মুখে রাখা চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তিনি খাচ্ছেন না, কারণ এখানে আয়েশ করে বসে চা খেতে আসেননি। মার্ডার চার্জ করার জন্য বেইল হচ্ছে না আমানের। ফাইজান এখন প্রধানমন্ত্রী, তার এখনও রমরমা, সে চাইলে সব সম্ভব। তাই ঢাকা অবধি ছুটে আসা। ফাইজান দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর স্বরে উত্তর দিল, মামা আপনি ফিরে যান। ফিরে যাবার জন্য তো আসিনি। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমাকে সহায়তা করলে আমানের কিচ্ছু হবে না। তাহলে আমার ছেলে আজ জেলে কেন? ফাইজান লক্ষ্য করলো দম্ভ ভেঙে গেলেও সেই তেজ মেটেনি। ফাইজান গা এলিয়ে দিল, চশমাখানা চোখ থেকে খুলল, পাঞ্জাবের নিচ অংশ দিয়ে মুছল তা। তারপর দায়সারা কণ্ঠে বলল, আপনার ছেলেকে তো আমি জেলে ঢুকাইনি, সে কাজে এমন করেছে যার জন্য আজ তার এই পরিণতি। শুধু তাই নয়, সে আমার স্ত্রীকে হুমকিও দিয়েছে। আমি চাইলে অবশ্যই তাকে তখনই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার এবং আমার সম্পর্কে ঘাটতি আসুক। কিন্তু এখন তো আমার হাতে কিছুই নেই মামা। মাথা নামিয়ে নিলেন দেলোয়ার সাহেব। রাগে তিনি কাঁদছেন, কিন্তু সেই রাগ দেখাতে পারছেন না। ফাইজানের বেশ উপভোগ্য লাগছে এই দৃশ্য। তার মুখে ভর্ৎসনার হাসি, হাসিখানা আড়াল করে নির্লিপ্তভাবে বলল, শুনেছি গ্রামের কোনো মাস্টার যেন এবার আপনার বিরুদ্ধে দাঁড়াবে। দেখুন মামা, আমার মতে আমানকে নিয়ে না ভেবে আপনার উচিত নিজের চেয়ার নিয়ে ভাবা। বলা যায় না, নড়েও যেতে পারে। তাহলে তুমি সাহায্য করবা না? করবো না তা তো বলিনি, কিন্তু বেশি আশা করবেন না, কারণ আমি সদ্য পদ পেয়েছি। ক্ষমতার নেশায় ক্ষমতা হারাতে চাই না। দেলোয়ার সাহেবের মুখখানা কঠিন হলো, চোয়াল শক্ত। ফরিদ তার দিকে তাকিয়ে আছে। ফাইজানের এই জেদ তার অহেতুক লাগছে। শত্রুতা বাড়ানো কি খুব দরকার? দেলোয়ার সাহেব উঠে দাঁড়ালেন। ফাইজানের কাছে বসে থাকা অহেতুক বলে চলে যাবার সময় ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বললেন, বাপের মতো জেদ হইয়া না ফাইজান, পরিণত খুব খারাপ, সুখময় হবে না। ফাইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। দেলোয়ার সাহেব বেরিয়ে গেলেই ফরিদ বলে উঠল, ভাইজান তুমি কাজটা কিন্তু ভালো করলে না, আমানকে ছাড়িয়ে দিলে কি খুব ক্ষতি হতো। ফরিদকে আজ অস্থির লাগছে। সাধারণত ফরিদ ধৈর্যচ্যুত হলেও এতটা অস্থির দেখায় না। ফাইজান তাকে অগ্রাহ্য করলো, কঠিন স্বরে বলল, দুধ কলা দিয়ে সাপ পোষার শখ আমার নাই। ফরিদ কোনো কথা বলল না, কিন্তু তার মুখশ্রীতে ফুটে উঠল সূক্ষ্ম ক্রোধ। দিনগুলো মন্দ যাচ্ছে না। শীতের তিক্ততা এসে ধীর পায়ে পৃথিবীর চির ধরা বুকে পদার্পণ করেছে বসন্ত। আম গাছটায় মুকুল ধরেছে, ছোট ছোট সবুজাভ মুকুল। শুকনো পাতা ঝরে গিয়ে সবুজ কিশলয় সদর্পে সূর্যের দিকে মুখ করে আছে। উঠোন ভর্তি রোদেলা সূর্যের নিচে শুকোতে দেওয়া হয়েছে টক বড়ই। দু তিনটে শালিক পাখি এসে না খুঁটে খুঁটে খাচ্ছে। আতিয়া খাতুন পাখা হাতে তাদের সরিয়ে দিচ্ছে। ইলহার জন্য নিজে হাতে টক বড়ইয়ের আচার বানাবেন তিনি। মেয়েটা আজকাল কিচ্ছুটি খেতে পারে না, খেতে যেন রাজ্যের অনীহা। সেদিন রাশেদা কুলের আচার দিয়েছিল, মেয়েটা সেটা দিয়েই পুরো ভাত খেয়েছিল। তাই আতিয়া খাতুন আচার বানাবেন। বাড়িতে এখন ইলহা হসপিটালে, হুমায়রা পরীক্ষার হলে, আর রাশাদ দোকানে। সামনে রোজার মৌসুম, মাস পার হলেই রোজা। দোকানে চাপ বেড়েছে। ইলেকট্রনিক জিনিসপত্রের পাশাপাশি মোবাইলও উঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশাদ, তাই দোকানে থাকে অধিক সময়। আতিয়া খাতুন হাঁটুতে থুতনি ঠেকিয়ে কুলের দিকে তাকিয়ে রয়েছে। টক কুল শামসুমিয়ার প্রচুর পছন্দ ছিল, প্রায় বলতেন। আতিয়া খাতুনের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বের হলো। এর মাঝেই চিকন মেয়েলি কণ্ঠ কানে এলো, আম্মা আসুম। আতিয়া খাতুন মুখ তুলে তাকালেন। রাশেদের ঘরের কোনায় দাঁড়িয়ে আছে জুবাইদা। কত মাস পর এই নারীকে সচক্ষে দেখছেন মনে নেই আতিয়া খাতুনের, তবে শরীর নিংড়ে ঘৃণা প্রতিফলিত হলো চোখে। মুখখানা সাথে সাথেই বিকৃত হলো। ঝাঁঝালো স্বরে শুধালো, হতচ্ছাড়ি, তুই কি করতাছস এখানে? কি জন্য আসিছিস? জুবাইদাকে খানিকটা ভীত সন্ত্রস্ত দেখালো। লজ্জিত ভীত স্বরে বলল, আম্মা আমার ভুল বুঝবেন না। তোর মতো মাইয়া মানুষে আমি খুব ভালো কইরা চিনি। আমার ঘর থেকে তো চলেই গেছিলি, এখন কোন মতলবে আইসোস? আমি
জুবাইদা আমতা আমতা করতে লাগলো। ঠিক তখনই আগমন ঘটল হুমায়রার। ক্লান্ত শরীরে প্রবেশ করলো বাড়িতে। শরীরখানা তপ্ত সূর্যে ঘেমে নিয়ে একসার, কিন্তু বাড়িতে এসে জুবাইদাকে দেখে চমকালো সে। জুবাইদার সাথে সেদিনের পর থেকে আর যোগাযোগ করেনি সে। প্রয়োজনও পড়েনি, কারণ দাদি কাউসারকে ঘরে ঢুকতেও দেননি। কাউসার এখন কোথায় আছে সেই খবরও অজানা। তার খোঁজ নেওয়া হয়নি প্রায় অনেক দিন যাবৎ। সুতরাং জুবাইদাকে এখানে দেখে কিঞ্চিত অপ্রস্তুত হলো সে। জুবাইদা তাকে দেখে কিঞ্চিত নিশ্চিন্ত হলো যেন। সে আতিয়া খাতুনের কাছে এসে কাঁধে থাকে চটের ব্যাগ থেকে স্বর্ণ এবং অর্থ বের করে তার হাতে দিল। অপরাধী স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিয়েন আম্মা, আব্বার কাছে তো ক্ষমা চাইতে পারি নাই, আপনি ক্ষমা করে দিয়েন। আতিয়া খাতুন বিস্মিত নয়নে তাকিয়ে রইল। এই গহনা হুমায়রার জন্য বানানো হয়েছিল, যা নিয়ে পালিয়েছিল জুবাইদা। এদিকে হুমায়রাও অবাক হলো জুবাইদার কাজে। আতিয়া খাতুন তাকে কিছু বলার পূর্বে সে বলল, আমি পাপী মানুষ আম্মা, কিন্তু এতটাও খারাপ না। আপনি জানতেন আপনার ছেলে কেমন, তারপর কি আমারে দোষী করা মানায়? যাজ্ঞা, এখন ওইডি কয়ে কি হইব? আপনাদের আমানত ফিরাই দিয়া গেলাম, আর কোনোদিন দেখা হইব না। আমারে দোয়া না দেন, বদদোয়া দিয়েন না। আতিয়া খাতুন কঠিন মুখে দাঁড়িয়ে আছেন। জুবাইদা আর দাঁড়ালো না, সে বের হয়ে গেল বাড়ি থেকে। হুমায়রা ছোট হৃদয়ে হাজারো প্রশ্নের উপদ্রব হলো। সে তার ব্যাগখানা মাটিতে ফেলেই ছুটল তার পিছে। মাঝ পথেই তার বাহু চেপে ধরল। কেন করছেন আপনি এরকম? কি চান? জুবাইদা হাসল নিঃশব্দে। অনুশোচনা মিশ্রিত স্বরে বলল, ক্ষমা চাইছি, এতেও স্বার্থ? আমারে খুব খারাপ লাগে, তাই না তোর? হুমায়রা উত্তর দিল না। জুবাইদা তার হাসি অক্ষত রেখেই বলল, আমার লগে দেখা করবি কইছিলি, করলি না তো? প্রয়োজন পড়েনি। যেটার আশঙ্কা করেছি কাউসার তেমন কিছুই করেনি। যাক, ভালো থাইকো, আমি যাইতাছি গা, তো সাবধান করিতেছি। কাউসারের মতলব ভালো না, শুনছি সে বাজারে কোন দোকান দিছে। এত টেহা হয় কই পাইলো? আবারও কইতেছি, কাউসার পারে না এমন কিছু নাই। বলেই হাত ছাড়িয়ে নিল জুবাইদা। হুমায়রা অবাক নয়নে তাকে দেখছে। সে কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো। একটা সময় মিলিয়ে গেল দৃষ্টির অগোচরে। গভীর রাত, আধার গিলে ফেলেছে রূপালী চাঁদকে। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। সেই ভয়ানক ডাক রাতের রহস্যপুরীতে ভয় মিশিয়ে দিচ্ছে। বিদ্যুৎ নেই, হ্যারিকেনের ধিক ধিক আলোয় পড়ছে হুমায়রা। আগামী পরশু পদার্থবিজ্ঞান পরীক্ষা। এর মাঝেই ফোনটা বেজে উঠল। ফরিদের নাম ভেসে উঠেছে। ফোনটা ধরতেই ফরিদের অস্থির কণ্ঠ কানে এলো। ফাইজানের অ্যাক্সিডেন্ট হয়েছে হুমায়রা। ফাইজানকে কারা যেন শ্যুট করেছে। গুলি একেবারে হাটের পাশে দিয়ে চলে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ফরিদের কাঁপা স্বরের কথাগুলো যেন মস্তিষ্ক অনুধাবন করতে পারল না। স্তব্ধ বসে রইল হুমায়রা। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার। মনে হলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে খুব বাজে একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্ন থেকে খুব তাড়াতাড়ি ওঠা উচিত, নয়তো সেই স্বপ্ন হুমায়রাকে গিলে খাবে। ফলে বিমূঢ় স্বরে শুধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? আমারও এটাই আফসোস। আমি মজা করছি না। আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আর গাড়িও পাঠিয়ে দিচ্ছি আমি। ফরিদের কণ্ঠ এখনো কাঁপছে। সে ফোন কেটে দিল। একটু বাদেই একটা মেসেজ এলো। হসপিটালের অ্যাড্রেস দেওয়া। ইতিমধ্যে হুমায়রা দরজায় ক্রমাগত করাঘাত পড়ছে। রাশাদের উদ্বিগ্ন স্বর কানে আসছে। হুমায়রার মনে হলো পাজোড়া ভারী হয়ে গেছে। কেউ যেন টন ওজনের পাথর লাগিয়ে দিয়েছে পায়ে। 10 কদমের দরজাটাও 10 কিলোমিটার মনে হলো। হুমায়রা দরজা খুলতেই দেখলো রাশাদ দাঁড়িয়ে আছে। তার মুখখানা শুকনো, হাতে মোবাইল। সেখানে একজন নারী সংবাদ পাঠক বলছেন, রাজধানীর ভাড়া বাসায় ডেলিভারি ম্যানের বেশে এসে তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী ফাইজান ইকবালকে গুলি করে হত্যা করার প্রচেষ্টা। বিস্তারিত রিপোর্ট জানাচ্ছেন আমাদের সাংবাদিক নুরুল ইসলাম। ফরিদ মিথ্যা বলেনি, সত্যি ফাইজানের উপর আক্রমণ করা হয়েছে। হুমায়রা শরীরের ভার নিতে পারল না, ধপ করে বসে পড়ল মাটিতে। রাশাদ দ্রুত পায়ে বোনকে ধরল। হুমায়রা জড়ানো স্বরে বলল, ভাইজান, রাতেও ওনার সাথে কথা হয়েছে। উনি আমায় কি বললো জানো? ভালো করে পড়ো, প্রেশার নেবে না একদম, ঘুমের অবহেলা করবে না। এটুকু সময়ে কি থেকে কি হয়ে গেল?
রাশাদ বোনের মুখের দিকে চেয়ে রইল। হুমায়রা কাঁপছে, তার চোখ জোড়া টলমল করছে, নিঃশ্বাস নিচ্ছে বড় বড় করে। ইলহা এলো একটু বাদেই। শোয়া থেকে উঠতে কষ্ট হয় এখন খুব। খবরটা দেখে তারও আত্মা কেঁপে উঠল। হুমায়রা নিজেকে সামলাতে পারছে না, কেমন যেন পাগল পাগল লাগছে। রাশাদ বোনের এলোমেলো চুলগুলো ঠিক করে বলল, ফাইজান সাহেবের কিচ্ছু হবে না, উপরে একজন আছে, তুই শুধু তার কাছে প্রার্থনা কর। হুমায়রা এবার কান্নায় ভেঙে পড়ল। ফাইজান নামক মানুষটি তার জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে তাকে বাদে জীবন কল্পনা করতেও ভয় পায় হুমায়রা। মুখে স্বীকার না করলেও এটাই সত্য যে সে ফাইজানকে প্রচুর ভালোবাসে। মানুষটি তার জীবনে বটবৃক্ষের মতো নিজের ছায়া বেষ্টন করে রেখেছে। হুট করে সেই ছায়া ব্যতীত তার জীবনটা কল্পনাও করতে পারে না হুমায়রা। রাশাদ বোনকে আগলে ধরে রইল। হুমায়রা কাঁদছে। একটা সময় ক্লান্ত হয়ে পড়ল সে, কিন্তু অশ্রু বাঁধ বাঁধছে না। 1 ঘন্টা পর গাড়ি এলো। রাশাদ এবং হুমায়রা গাড়িতে উঠল। ইলহা গেল না, কারণ আতিয়া খাতুন এখনো কিছুই জানেন না। হুমায়রা সকল ঢাকায় পৌঁছালো। তখন পশ্চিম আকাশে কেবল আলোর রশ্মি দেখা যাচ্ছে। নরম সমীরণে শহরটিকে স্বচ্ছ দেখাচ্ছে। এই শহর কখনোই ঘুমায় না। সকালের কিরণ প্রকাশের পূর্বেই মানুষ রাজপথে নামে নিজ কাজে। ঝাড়ুধারেরা ঝাড়ু দিচ্ছে, গাড়ি চলছে টুকটাক, শ্রমিকেরা রাস্তার ধারে কাজের খোঁজে প্রতীক্ষিত। হুমায়রার শূন্য নয়ন পিচ ঢালা রাস্তায়। ফাইজান বলেছিল, তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে ঢাকায় নিয়ে আসবো, তুমি এখানে পড়াশোনা করবে। কিন্তু প্রতিশ্রুতিগুলো এখনো ফাঁকা আওয়াজ। গাড়ি থামলো 10 তলা উচ্চ এক হসপিটালের সামনে। পাশাপাশি 2টো বিল্ডিং, সাংবাদিকের ঢল সেখানে, পুলিশের 2-3টা গাড়িও দেখা যাচ্ছে। হসপিটাল গার্ড তাদের আটকাতে পারছে না। যতই হোক, 7 সকালের এটাই তো ব্রেকিং নিউজ। ফরিদকে ফোন করলে সে পেছনের একটি রাস্তা দিয়ে গাড়িটি প্রবেশ করতে বলল। রিসেপশনে সাংবাদিকেরা গিজগিজ করছে। একটা সংবাদ পাওয়ার প্রতীক্ষায় তারা গতকাল রাত থেকেই এখানে বসে আছে। ফাইজানের অপারেশন হয়েছে খুব দ্রুত, কিন্তু এখনও ডক্টর কিছু জানাচ্ছে না। প্রায় 6 ঘন্টা হতে চলল ঘটনার, কিন্তু হুমায়রাকে যখন জানানো হয়েছে তখন ফাইজানকে অলরেডি হসপিটালে না নেওয়া হয়ে গেছিল। করিডোরে যেতেই শরীফাকে দেখতে পেল হুমায়রা। শাশুড়িকে দেখেই ছুটে জড়িয়ে ধরল সে। শরীফা শক্ত হয়ে বসেছিলেন, তিনি এক ফোঁটা অশ্রুও ফেলেন না। খুব শক্ত গলায় বললেন, হুমায়রা, শক্ত থাকো মা, এটা পরীক্ষা চলছে, আমিও দিয়েছি, এখন তোমার পালা। শরীফার দিকে ফ্যাল ফ্যাল নয়নে তাকালো হুমায়রা। শরীফা তার অশ্রু মুছে দিল, হাত দুটো শক্ত করে ধরল, আশ্বাস দিলেন যেন ফাইজানের কিচ্ছু হবে না। এদিকে রাশাদ শুধালো, এইসব হলো কি করে? সিকিউরিটি ছিল না বাসায়? ফরিদ নত মস্তকে অপরাধী স্বরে বলল, ছিল। তাহলে? ফরিদ নিজেও বুঝে উঠতে পারছে না কিভাবে এত কিছু হয়ে গেল। দেলওয়ার সাহেব যাবার পর তার সাথে ফাইজানের সামান্য কথা কাটাকাটি হয়। ফাইজান বরাবরই নিজ মর্জির মালিক, সে নিজের মর্জি ব্যতীত কোনো কাজ করে না, তাই মনোক্ষুব্ধ হয় ফরিদ। তর্ক করবে না বলেই সে বেরিয়ে যাবে বাসা থেকে। যাবার সময় বলে বের হয়, আমি রাতে ফিরবো না। এই ঘরটা ফাইজানের ভাড়া বাসা। ঢাকা আসলে এই বাসায় উঠে সে। ফরিদও থাকে তার সাথে। একটা কাজের লোক আছে ছোট, সে কাজ করে চলে যায় সন্ধ্যার সময়। আজ সেই ছেলেটি আসেনি, ঘরে রান্নাও ছিল না, তাই খাবার বাহির থেকে অর্ডার করে ফাইজান। ডেলিভারি বয় বিধায় দারোয়ানও তাকে বাধা দেয়নি। দুর্বৃত্ত সেই সুযোগ নিয়ে উপরে চলে যায়। ফাইজান দরজা খুলতেই তাকে শ্যুট করে। একটি গুলি তার বাহুতে লাগে, আরেকটি হার্টের ঠিক পাশ দিয়ে। ভাগ্য ভালো, ছেলেটার নিশানা মোটেই সঠিক ছিল না, হয়তো ফাইজানকে হসপিটাল অবধি আনা যেত না। যেহেতু বন্দুকে সাইলেন্সার ছিল না, গুলির শব্দে বিল্ডিংয়ের সবাই সজাগ হয়ে যায়। দারোয়ান ছুটে উপরে আসে, তাকে ধাক্কা দিয়েই শুটার পালায় সিঁড়ি দিয়ে। দারোয়ানই তখন ফরিদকে ফোন করে। ফরিদ যতক্ষণে আসে ততক্ষণে অ্যাম্বুলেন্স চলে আসে। হসপিটালে আসার পথেই সে শরীফা এবং হুমায়রাকে ফোন করে জানায়। কিভাবে এর মধ্যে প্রেস জেনে গেছে কেউ জানে না। পুলিশ, প্রেস, একাকার অবস্থা হসপিটালে। এদিকে এখনো অবধি ডক্টর কিছুই জানাচ্ছেন না। অপারেশন তো সাকসেসফুল হয়েছে, তবে তারা এখনো কোনো আপডেট কেন জানাচ্ছেন না এটাই কেউ বুঝছে না। মিনিট 30 বাদে পোস্ট অপারেটিভ কেয়ারে অস্থিরতা দেখা গেল। একজন নার্স ছুটতে ছুটতে বের হলো ডক্টরকে ডাকার জন্য। রাশাদ তাকে আটকাতেই জানলো
পেশেন্টের অবস্থা ভালো নেই, প্রেশার ফল করেছে, হার্টবিট পাওয়া যাচ্ছে না। নার্সের মুখখানা শুকনো, নার্সের কথাখানা কর্ণপাত হতেই স্তব্ধ হয়ে গেল হুমায়রা। অশ্রুরা থমকে গেল, হৃদয়খানা ছিঁড়ে যেতে লাগলো। শূন্যতার বিশ্রী ধূসর ভয় তাকে আস্তে আস্তে গিলতে লাগলো। সাহস জিনিসটা খুব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বেমানান, তার অহেতুক কারণে ফুরিয়ে যাবার স্বভাব। যখন মনে হবে মনকে স্থির করা প্রয়োজন সবচেয়ে বেশি, তখনই সেই সাহস ব্যাগ প্যাটরা গুছিয়ে কোথাও পালিয়ে যায়। হুমায়রা পাতলা ঠোঁট জোড়া একটু ফাঁক হলো, বুক চিরে আর্তনাদ বের হলো, গলায় দলা পাকালো হাজারো কষ্ট। সাহস পালানোর ধান্দা করছে শুধু। স্মৃতি ঝাপসা তলে ভেসে উঠল ফাইজানের একটি কথা, আমি না থাকলেও তুমি আমারই থেকো। নিষ্ঠুর আকতি, তবুও ফেরাইও না। বুকটা হু হু করে উঠল সাথে সাথেই, চোখ থেকে নেমে এলো নোনা জলের স্রোত। কিন্তু হুমায়রা ভাঙল না। সে ফাইজান ইকবালের স্ত্রী, যে নির্ভীক হয়ে শত্রুর গুলি গ্রহণ করতে পারে, তার স্ত্রী হয়ে এমন ভীতি মানায় না। হুমায়রা মনে মনে স্রষ্টাকে স্মরণ করতে লাগলো, বারবার একটি প্রার্থনাই করলো, আল্লাহ, আমার মানুষটাকে আমার কাছে রেখে যাও, আজ নিও না। নার্স ডক্টরকে ডাকতে ছুটল। মোটা দরজার একটু খানিক ফাঁক থেকে দেখার চেষ্টা করলো রাশাদ, কিন্তু বুঝতে অক্ষম হচ্ছে কি। ডক্টর ছুটে এলো প্রায় জনশূন্য করিডোরে। কেবল 4টি প্রাণ, শরীফা, রাশাদ, হুমায়রা এবং ফরিদ। ফরিদের মুখখানা রক্তশূন্য, সে কাঁদছে না, শুধু স্থির মুখশ্রীতে দাঁড়িয়ে আছে। মানুষ জীবন দেখতে প্রসন্ন বোধ করে, কিন্তু মৃত্যু না। নবজাতক জন্মের সময় তাদের মুখশ্রীতে যতটা আনন্দ পরিলক্ষিত হয়, মৃত্যুর আগমন সংবাদে ততটাই ত্রাস মুখে ঠাঁই পায়। ফরিদের মুখেও সেই ত্রাস। ছেলেটার সাথে তার তর্ক হয়নি, তবে মনোমালিন্য ছিল। এমন কিছু একটা হতে পারে ফরিদ আশঙ্কা করেছিল। দেলওয়ার সাহেব মানুষ মোটেই ভালো নন, উপরন্তু তার প্রাণ ভোমরা আটকে থাকে ছেলের ভেতর। প্রাণ ভোমরার ক্ষতি করলে তো ছোবল খেতেই হতো। এই ভয়টাই বারবার সতর্কবাণী আকারে বলেছিল, কিন্তু ফাইজান এই সতর্ক বার্তা হাওয়ায় মিলিয়ে দিতেও দুদণ্ড ভাবেনি। ফরিদ বুকে হাত জোড়া বেঁধে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি করিডোরের সাদা টাইলসের দিকে। কোথা থেকে আর্তনাদের সুর ভেসে আসছে, বাহিরে আকাশের তীব্র হুঙ্কার কানে আসছে। এই হুঙ্কারে আর্তনাদগুলো সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হসপিটাল জায়গাটি বড্ড অপছন্দ ফরিদের। শেষবার এসেছিল হাফসার মরদেহ নিতে। হসপিটালের প্রতিটি দেওয়ালে মৃত্যুর গন্ধ থাকে যেন। প্রিয়জন হারানোর বিশ্রী নীল ব্যথা এখানে অনুভূত হয়। আইসিইউ এর ভেতরে এবং বাহিরে থাকে হৃদয় কাঁপানো ভয়। এই বুঝি ডক্টর জানাবেন? মানুষ তো কেবলই রক্ত মাংসের জীব, তার কি শক্তি! মৃত্যুর সামনে সেই পরাজিত সৈনিক। মায়া ত্যাগ করে তাকে যেতেই হবে, আর পেছনে ফেলে যাবে কিছু স্মৃতি, যা আঁকড়ে ধরে বাঁচবে তার প্রিয়রা, যেমনটা বেঁচে আছে ফরিদ। এই জন্য হসপিটালের নাম শুনলেও বিরক্ত হয় ফরিদ, অথচ আবার আজ এখানে দাঁড়িয়ে আছে। সময় গড়িয়ে চলছে, বৃষ্টি থেমে গেছে। হসপিটালের বদ্ধ করিডোরে বোঝার উপায় নেই সেই বর্ষার ধার। হই হল্লা থেমে গেছে। সাংবাদিকরা ফাঁক খুঁজে খবর বের করার চেষ্টা। এসপি সাহেব একবার ধারণা দিয়ে গেছেন, মন্ত্রণালয়ের সচিব সাহেব খোঁজ নিয়ে গেছেন। ফোনের পর ফোন আসছে, জানার জন্য উন্মুখ হয়ে আছে মন্ত্রী সাহেব বেঁচে আছেন কি না। হুমায়রা জায়নামাজে বসে আছে, অস্ত্রগুলো বাদ মানছে না, স্রষ্টার কাছে চাইছে মৃত্যুর সাথে লড়াই করা মানুষটির প্রাণ। ডক্টর বেড হলেন প্রায় 6 ঘন্টা পর। তাকে দেখেই রাশাদ ছুটে এলো। আমাদের রোগী? ডক্টর মলিন মুখে বলল, গুলিগুলো রিমুভ করা হয়েছে, বাট সমস্যা হলো তার দ্বিতীয় গুলিটা হার্টের পাশ থেকে গিয়েছে, ফলে বেশ কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল সিচুয়েশন। আমরা মাঝে দুবার ওনাকে হারাতে বসেছিলাম, বাট আলহামদুলিল্লাহ অবশেষে অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে এখনও বিপদ কাটেনি। জ্ঞান ফিরলে বলতে পারবো রিস্ক আছে কিনা। এখন শুধু পরম করুণাময়ের নিকট প্রার্থনা করুন। আমরা তো কেবল মানুষ, হায়াত মতের মালিকের হাতেই সব। শরীফা এর মাঝে উঠে এসে দাঁড়ালেন, ক্লান্ত স্বরে শুধালেন, ছেলেটাকে একটু দেখতে পারবো কি?
লাইফ সাপোর্ট রেখেছি, দেখতে পাবেন আধ ঘন্টাও পর। শরীফা ঘাড় কাত করে সায় দিলেন। তার চোখ শুষ্ক, পাপড়িগুলো নির্জীব, বৃদ্ধ চোখ উদাসীন, যেন কঠিন সত্যকে তিনি সর্বদাই আগলে নিয়েছেন। আধ ঘন্টা পর একজন মানুষকে দেখার অনুমতি দেওয়া হলো। শরীফা নিজের ছেলেকে দেখলেন। হুমায়রা দেখার সাহস করলো না, তার ভয় হয় এই দেখা না তার শেষ দেখা হয়। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হায়াত থাকলে সে থেকে যাবে। জানি, তবু মন যে মানে না ভাইজান। মানুষটাকে ছাড়া এখন নিজের জীবনটা কল্পনাও করতে পারি না। উনি আমার নিশিভাতি ভাইজান, নিশিভাতি নিভে গেলে জীবনটা যে কালচে হয়ে যাবে। রাশাদ অবাক চোখে বোনের দিকে তাকালো। বোনের কথাটা ঠিক বিশ্বাস হলো না। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি ফুটল। বোন তার জীবনের নিশিভাতি খুঁজে পেয়েছে। রাশাদ বোনকে আগলে ধরলো, মাথায় হাত বুলিয়েই বলল, নিশিবাতেরা নিভে না রে, তারা আলো ছড়ায়। নিকোষ কালচে আধারেও তারা তাদের উজ্জ্বলতা হারায় না। অরুণের আলোটুকু গিলে ঝুমঝুমে সন্ধ্যাটা নিজের মাধুর্য নিয়ে বিরাজ করছে ধরণীতে। সন্ধ্যা তারাটাও দেখা যাচ্ছে দূর থেকে। চাঁদ আজ ওঠেনি। নিকষ কালো মেঘহীন আকাশে কেবল তারকারাজির ক্ষীণ আলো পরিলক্ষিত হচ্ছে। হুমায়রা, শরীফা, ফরিদ, রাশাদ, পাটির ছেলেপুলেরা বসে অধীর অপেক্ষায়। অপেক্ষা ফাইজানের জ্ঞান ফেরার। হুমায়রা এখনও জায়ানামাজেই। ঘড়িতে যখন 7:30, তখনই একজন নার্স এলো। অমসৃণ হেসে বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আমরা তাকে পোস্টক্যাথ ট্রান্সফার করেছে। আপনারা ইনশাল্লাহ আগামীকাল তাকে দেখতে পারবেন। হুমায়রা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণ বাদে ফরিদের সাথে ডক্টরের কথা হলো। ফাইজান এখন ঝুঁকিমুক্ত, তবে তাকে এখনই বেটে দেওয়া হবে না, 2 দিন আইসিইউতে থাকতে হবে। ফরিদ দ্বিমত করল না। শরীফা হুমায়রার হাতখানা ধরে বলে উঠল, আল্লাহ আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়েছে হুমায়রা, শুক্রিয়া আদায় করো। নামাজ পড়ো মা, আমার মতো তোমার ভাগ্য না। নীল গাউন পরে আইসিইউর ভেতরের কেবিনে প্রবেশ করেছে হুমায়রা। একটি স্পেশাল রুমে আলাদা করে রাখা হয়েছে ফাইজানকে। বাহিরে পুলিশের প্রহরা। এবার কোনো ভুল যেন না হয়। ডক্টরের পারমিশন নিয়েই প্রবেশ করলো হুমায়রা। আজ একদিন পর নিজের স্বামীকে দেখার সুযোগ পেয়েছে সে। বড় বড় নেতাদের আনাগোনায় ঘরের মানুষের সুযোগ হয়নি। শরীফা একবার দেখে গিয়েছিল গতকাল। ফাইজান এখন কথা বলতে পারছে। মাকে দেখেই তার প্রথম প্রশ্ন ছিল, হুমায়রা আসেনি? এসেছে, বাইরে বসে আছে। ওকে একটু ভেতরে আসতে বলো। ডক্টর মানা করেছে, বলেছে একজনের বেশি ঢোকা যাবে না। ফাইজানের মুখখানা শক্ত হলো। পাল্টা উত্তর দিল না, শুধু মা চলে যাবার সময় বলল, কাল ওকে পাঠিও মা। 20 দিনের অধিক হবে দুজন দুজনকে দেখেনি। মনের খিদে তো কথা বলে মেটানোই যায়, কিন্তু চোখের খিদে, যন্ত্রের ভেতরে দেখা আর সামনে থেকে মন ভরে দেখায় যে অনেক তফাৎ। হুমায়রা ফাইজানকে দেখল। বুকে অনেক যন্ত্রপাতি লাগানো, পাশে একটি বড় মনিটর যেখানে অনেক সংখ্যা। এমন ঠান্ডা আটকানো রুমে এই প্রথম প্রবেশ করেছে হুমায়রা। এই যন্ত্রের নামও জানে না সে। তাকে দেখে হাতে ইশারা করলো ফাইজান। হুমায়রা এগিয়ে গেল খাটটির কাছে। ফাইজান হাত বাড়িয়ে দিল হুমায়রার দিকে। হুমায়রা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে। কাপা হাতে সেই হাতটি ধরল, ধরা গলায় শুধালো, কেমন আছেন? ফাইজানের ঠোঁটের কোণে অমলিন হাসি। প্রতিভ স্বরে বলল, এখন ভালো। হুমায়রার মন দলা পাকালো অনেক প্রশ্ন, কিন্তু মুখ খুলতেই যেন সব বাষ্পায়িত হলো। চোখ ভিজে আসলে অজান্তেই। ফাইজান হাতখানা চেপে বলল, ফাইজান ইকবাল দুর্বল নয় বউ, তার জন্য কেঁদো না। জীবনটা একটাই, বারবার আমি মরতে চাই না। হুমায়রা ফাইজানের হাতখানা শক্ত করে ধরল। যতটা শক্ত করলে ছেড়ে পালানোর সুযোগ নেই। ফাইজান হাসলো। মেয়েটির শুষ্ক মুখখানা দেখে বুকে ব্যথা উঠছে, নীল অসহনীয় ব্যথা। মেয়েটি খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, কিন্তু শুধালেই মিথ্যে বলবে। হয়তো সারা রাত তার কেটেছে নির্ঘুম, কিন্তু শুধালেই মিথ্যে বলবে। এর মাঝেই হুমায়রা ধীর স্বরে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমি অপেক্ষা করছি। কথাটায় কিছু একটা যেন ছিল। ফাইজান ভরাট স্বরে বলল, আমি চাই তুমি কেবল আমার জন্যই অপেক্ষা করো। অনেক স্বার্থপর সোনালক্ষ্মী। আমিও চাই আমার সব অপেক্ষা আপনার জন্যই হোক।
ফাইজানের হাসি প্রশস্ত হলো। এই হাসি যেন বিজয়ের হাসি, পরিতৃপ্তির হাসি। ফাইজানকে বেডে নেওয়া হয়েছে, অবস্থা এখন উন্নতির দিকে। ডক্টর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু পার্টির লোকেদের মাঝে উত্তেজনা, বিশেষ করে ছেলেপুলেদের। তাগড়া রক্তে স্ফুলিঙ্গ জ্বলছে প্রতিশোধের। তাদের ভেতর একটাই প্রশ্ন, এত বড় আক্রমণটি করলটিকে? ফরিদ শান্ত করতে হয়রান। প্রশ্ন উঠছে পুলিশের দায়সারা ভাবের উপর। ফাইজানের সম্মুখে বসা মোট 4টে মুখ, মহানগর ছাত্র এবং যুব সংগঠনের এরা মাথা। নাদিম, হাফসান, মতিউর এবং রুবেল। ফাইজানের হাতে গরম লাল চায়ের পেপার কাপ। লাল চা বরাবরই কষযুক্ত পানি মনে হয় ফাইজানের, তবুও খেতে হচ্ছে। নীরবতা ভাঙল আফসান। অন্ধকারে ঢিল ছুড়বি? সেই ঢিল যে তোর গায়ে পড়বে না, কি ভরসা? ফাইজান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, সাথে সাথেই মুখখানা বাঁকালো, একেবারেই বিশ্রী চা, ঠান্ডা হয়ে গেছে। নাদিম উত্তেজিত হয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।